গল্প শুনতে কেই না ভালোবাসে। আপনাদের রবিবারগুলিকে গল্প দিয়ে সাজিয়ে তুলতে তাই আমাদের এই বিশেষ প্রচেষ্টা। রবিবারের গল্প প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় আপনাদের কাছে পৌঁছে যায় বাংলা তথা বিশ্ব সাহিত্যের ডালি থেকে বিশেষ কিছু গল্পের রেণু নিয়ে, যেমন আমাদের আজকের গল্প রান ওভার। আজকের এই গল্পটিতে দুই বন্ধু অভিজ্ঞান এবং অতীনের ভূমিকায় অভিনয় করেছে সৌম্য এবং শুভদীপ। কথকের ভূমিকায় তথা পিসিমার ভূমিকায় আমি বিপাশা। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের পোস্টার ডিজাইনিং করেছে রিজু, সাউন্ড ডিজাইনিং রিজু এবং বিপাশা। আমাদের এই গল্পগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আর একটু উৎসাহিত করবেন, লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আমাদের গল্প। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা টিম রবিবারের গল্প কোনোভাবেই এই সকল কুঅভ্যাসকে প্রশ্রয় দেই না। যদি গল্পে ধূমপান বা মদ্যপানের উল্লেখ থাকে তবে তা শুধুমাত্র গল্পের আবহ তৈরির খাতিরেই করা হয়েছে। শীতের ছুটির দিনে বাড়িতে বসে থাকতে কারই বা ভালো লাগে। এমন মিষ্টি রোদ, বাতাসে এমনই আলতো শীতের ছোঁয়া, নলেন গুড়ের গন্ধ, মনটা যেন সবসময় বাইরে পড়ে থাকে। তো সেই মনের ডাকে সাড়া দিয়েই অভিজ্ঞান বেরিয়েছিল শনিবারে। বনগাঁয়ে তার ছোট পিসি থাকেন। অনেকদিন ছোট পিসির সঙ্গে দেখা হয়নি, দূরত্বের জন্যই অনেকদিন যাওয়া হয়নি তার। ভোর ভোর বেরিয়ে 10টার মধ্যেই সে পৌঁছে গেল বনগাঁ। পিসি তো তাকে দেখে আহ্লাদে আটখানা। বহুদিন বাদে দেখা হয়েছে তাদের। শেষ এক বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, তা বছর খানেক তো হবেই। তাও আবার না বলে কয়ে হঠাৎ দেখা। আজও কিন্তু অভিজ্ঞান বলেনি যে সে ছোট পিসির বাড়িতে আজ আসছে। আজকাল সে খুব ব্যস্ত থাকে, ফোনেতেও কথা হয়নি খুব একটা। আসলে ফোন করার কথা খুব একটা খেয়ালও থাকে না। তাছাড়া পিসির বয়স হয়েছে, কানেও শোনেন কম। ফোনে কি শুনতে কি শুনবেন, অভিজ্ঞান তাই আর ফোন করেনি। পিসির এক ছেলে, তা সে বাইরে চাকরি করে। কথা বলার লোক পিসির তেমন কেউই নেই। আশেপাশের বাড়ির লোক, কাজের লোক, এরাই হলো পিসির কথা বলার সঙ্গী। অভিজ্ঞানকে দেখে সেই যে ছোটবেলার বাড়ির গল্প তিনি শুরু করলেন তা যেন সহজে শেষ হওয়ার নয়। হ্যাঁ রে অভি, তুই আইসস, আমি কি খুশি হয়েছি না। তাই 8 দিন বাদে মনে পড়লো পিসির কথা। আর পিসি কি বলবো বলো, শহরের যান্ত্রিক জীবন, আমরাও যন্ত্রই হয়ে গেছি। তুমি বেশ আছো, দিব্যি আছো, খাচ্ছ দাচ্ছ, ফাঁকায় ঘুরে বেড়াচ্ছ, গল্পগুজব করছো। তা কেউ তো নেই এখানে, দাদা তো বাইরে চলে গেছে। তা তোমার কাটছে কেমন করে গো? আর কস কেন, তোর পিসা তো আমারে ঠকাই দেওয়া চলে গেল। একা একা এই জীবনটা আমার টানতে হবো। আর যে থাকার সেই থাকলো না। তো দাদার কথা কি কমু, সেও কাজে কাজে আসে এখানে। ওই হরির মা, নারুর মা, এদের সাথে কথা কথা বইলা চলে আর কি কোনো রকম। তুই ক, তোর খবর কি? তোর পুলা পানগুলা বড় হইল কত? এমনই কথোপকথন চলছিল দুজনের মধ্যে। অভিজ্ঞান ভেবেছিল ঘন্টা দুয়েক কাটিয়েই সে বেরিয়ে আসবে, কিন্তু তা হলো কোথায়। তার পিসি একেবারে নাছোড়বান্দা, কিছুতেই সেদিন তিনি ফিরতেই দেবেন না। ভুরি ভোজ করে শেষে অভিজ্ঞানও ক্লান্ত হয়ে পড়ল। শেষে যখন পিসিকে বুঝিয়ে বাজিয়ে সেখান থেকে বেরুলো তখন বিকেল প্রায় 5টা। রাস্তার আলো জ্বলেনি বটে, কিন্তু বেশ অন্ধকার করে এসেছে।
পাখিরা সব ঘরে ফিরছে, তাদের কলতানে কান পাতা দায়। সামান্য যেটুকু আলো ছিল, মিনিট 20 মধ্যে সেটুকুও উধাও হয়ে ঝুপ করে অন্ধকার নেমে এলো। দুধারের ধান ক্ষেত আর গাছগাছালির উপরে কে যেন হঠাৎ ম্যাজিশিয়ানের মতন তারা জ্বলা রাতের কালো চাদর টেনে দিল। গাড়ি চালাতে বেশ লাগছিল অভিজ্ঞানের। জানলা তুলে এসি চালিয়ে দিল সে। কলকাতার এই নির্জনতা আজকাল আর পাওয়াই যায় না। অবশ্য পুরো রাস্তাটা যে নির্জন গাড়িহীন এমন ভাবার কোনো কারণ নেই। মাঝে মধ্যেই হাট বাজার, দোকানপাট এসবও পড়ছে। হর্নের আওয়াজ, গাড়ি, বাস, লরি, সাইকেল, ভ্যান সবই আছে। তবু তার সঙ্গে আছে দুধারে গাছের ছায়া ছায়া অবয়ব, তারা ভরা আকাশ। এরকম একটা জায়গায় একটা মোড়ে এসে অভিজ্ঞান হঠাৎ অতীনের দেখা পায়। ছোট্ট একটা চায়ের দোকানের সামনে একটা টুলের ওপরে বসে চা খাচ্ছে। আসলে ঠিক ওই জায়গাটাতেই তার গাড়ির সামনে একটা ভ্যান এসে পড়ায় গাড়ির স্পিডটা সে কমিয়ে দিয়েছিল, তাই তার চোখে পড়ল। সঙ্গে সঙ্গে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে সে এগিয়ে গেল অতীনের দিকে। অতীন অভিজ্ঞানের স্কুলের বন্ধু। একসঙ্গে 12টা ক্লাস তারা পড়েছে। অসম্ভব ভালো ছাত্র ছিল, ভীষণ মেধাবী। তবে শুধু লেখাপড়ায় নয়, মনের দিক থেকেও সে ছিল খুবই ভালো, খুবই সেন্সিটিভ টাইপের, নরম প্রকৃতির। কিন্তু অভিজ্ঞান খুবই অবাক হয়েছে অতীনকে দেখে। অতীনের চেহারার এমন দশা হলো কি করে? অতীন না? হ্যাঁ অতীনই তো। এই অতীন, অতীন। রোগা হাড় বের করা চেহারা অতীনের, চোখের নিচটা বসে গিয়েছে, চোয়াল গিয়েছে ভেঙে, কপালে গভীর ভাঁজ। এক হাতে চায়ের কাপ ধরে আনমনে কি যেন ভাবছে, অন্য হাতটা তুলে ভর দিয়ে রাস্তার দিকে দৃষ্টিহীন চোখে তাকিয়ে আছে সে। ওর চোখের সামনে দিয়েই দু একবার ঘুরে এলো অভিজ্ঞান, একটু ঠাউর করার চেষ্টা করলো, এই সেই ছোটবেলার বন্ধু অতীন তো। কিরে, চিনতে পারছিস না আমাকে? আর তোর এরকম চেহারা কি করে হয়েছে? মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। এই কিরে, তুই ঠিক আছিস? হ্যাঁ, ও আচ্ছা, অভি, তুই এখানে? হ্যাঁ আমি। তুই কোথায় হাঁ করে তাকিয়েছিলিস? আর আমি তো এসছিলাম এই পিসির বাড়িতে। তো তুই কি করছিস এখানে রাস্তার ধারে বসে? না মানে আমার ওই একটু কলকাতার দিকে যাওয়ার ছিল, বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসলে উঠবো আর কি। কি, তুই বাসের জন্য দাঁড়িয়ে আছিস? এখন বাস কোথায় পাবি? আর কলকাতায় যাবি বলছিস? ঠিক আছে, আমি তো যাচ্ছি, তাহলে চলে চ, আমার সাথেই চলে চ। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমার আজকে সত্যিই কলকাতায় যাওয়ার না খুব দরকার। তুই যাবি, একসাথে গল্প করতে করতে যাব, বেশ ভালো হবে, কিন্তু বেশ ভালো। এই শোন না, চা খাবি? চ 1 কাপ চা খাই, তারপরে যাবো একসাথে আমরা। দুই বন্ধুতে আরও 1 কাপ করে চা খেয়ে
এবার দুজনে গাড়িতে গিয়ে উঠল। টুলের পাশে রাখা একটা চটের ব্যাগ নিয়ে অভিজ্ঞানের গাড়িতে উঠে পড়ল অতীন। যেন ও তৈরি হয়েই এসেছিল। অভিজ্ঞান একটু অবাক হলো দেখে। ও কিরি, এই একটা ব্যাগ, আর কোনো ব্যাগ নেই তোর সাথে? না। আর কোনো কথা বলল না সে। বাইরের খোলা হাওয়াতেও ওর গায়ে ঘামের সামান্য গন্ধ পেয়েছিল অভিজ্ঞান। বদ্ধ গাড়িতে ওঠার সাথে সাথেই গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে গেল। ঘামের বোটকা গন্ধ, আর তাতে মিশে আছে ভিজে মাটির সোদা গন্ধ। গাড়িটা স্টার্ট করেই প্রশ্নটা করেই ফেলল অভিজ্ঞান। আমি তো শুনেছিলাম তুই ডাক্তারি পড়েছিলি, তারপর? তারপরের পর প্রশ্নচিহ্ন ছিল জোরালো। কারণ যে ছেলে জয়েন্টে প্রথম হয়ে মেডিকেলে ভর্তি হয়, তার এমন কি হতে পারে যে 12 বছর পর তার এমন অবস্থা? খুব চালাক চতুর ছেলে ও কোনোদিনই ছিল না, কিন্তু তা বলে ডাক্তারি পাশ করার পরে ওর আদৌ কোনো পসার করা হবে না বা ও কোনো চাকরি পাবে না, এমনটা তো হওয়ার কথা ছিল না। ও খুব ভালো ডাক্তার না হলেই বরং অবাক হতো অভিজ্ঞান, যার মধ্যে অত ডেডিকেশন, মানুষ বাঁচানোর অমন তাগিদ। সে যদি ভালো ডাক্তার না হয় তো কে হবে? অতীনকে দেখা গেল গাড়ির বাঁ দিকের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ তার কোনো উত্তর পাওয়া গেল না। তারপর সে বলে উঠল, হ্যাঁ, তারপর তারপর আর কি, এখন এখানকার একটা হাসপাতালে আছি, হাবড়া স্টেট জেনারেল হসপিটাল। হ্যাঁ, তো ঠিক আছে। তো তো তোর এমন দশা কেন রে? তো বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? তোর ছেলে মেয়ে বউ? কেউ নেই, বিয়েই করিনি। আরে বাস, ব্রহ্মচর্য নাকি? হ্যাঁ, তাহলে তো তোর কথাই আলাদা হওয়ার কথা রে। তো তোর এমন দশা কেন? এই জামা মনে হচ্ছে 2-3 দিন ধরে চেঞ্জ করিসনি। এই শোন না, কি সমস্যা হয়েছে একবার বল না। আমরা দুজন ভালো বন্ধু ছিলাম ইয়ার, এইটুখানি তো তোর কাছ থেকে এক্সপেক্ট করতে পারি। বড় একটা দীর্ঘশ্বাস ফেলল অতীন। প্রায় 100 মিটার গাড়ি এগোনোর পরে নীরবতা কাটিয়ে ফের বলে উঠল, বললে বললে বিশ্বাস করবি না অভি, ভাবি পাগলের প্রলাপ, তাই না বলাই ভালো। দাঁড়া, পাগলের প্রলাপ মানে? একবার ঘাড় ঘুরিয়ে অতীনের দিকে তাকালো অভিজ্ঞান। না, চোখে তো সেরকম কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করতে পারছে না। গাড়ির আধো অন্ধকারেও স্পষ্ট সেই উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দৃষ্টি। সামনের রাস্তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। ধীরে সুস্থে এবার অতীন বলতে লাগলো, আচ্ছা অভি, ধর তুই যাই করিস না কেন, সেই একই দিন, একই ঘটনা, একই সময় তোর কাছে বারবার ফিরে ফিরে আসছে, তোর কেমন লাগবে বলতো? আচ্ছা, তুই সিঙ্গেল থেকে গাঁজা টাজা নিচ্ছিস নাকি? মাথা ঠিক আছে তো? ওই যে বললাম, পাগলের প্রলাপ মনে করবি, তাই তো কাউকে বলি না। আরে রাগ করছিস কেন? সরি ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, তুই বল, আমি শুনছি, বল। না না না,
এতে রাগ করার কি আছে? তুই তুই ভাব তুই ভাব যে তুই যে ঘটনাটা গত পরশু দেখেছিস, গতকালও সেই ঘটনা ঘটেছে, আজও সেই ঘটনা ঘটছে, একই ছন্দে একই জিনিস বারবার ঘটে চলেছে তোর জীবনে। তোর কেমন লাগবে? আরে দূর, কালকে আমি কোথায় এসেছিলাম, পরশুই বা কোথায় ছিলাম? আমি তো আজই সকালে গাড়ি চালিয়ে পিসির বাড়িতে এলাম, পিসির বাড়ি থেকে ফেরার পথে তোর সাথে দেখা। তাহলে তোর জীবনে বারবার কি করে ঘটনাটা ঘটছে বলতো? না 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 অভি, তুই তুই বুঝতে পারছিস না। তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। আমি এমন একটা দিনে আটকে গেছি অভি, আমি কিছুতেই সেটা থেকে বেরোতে পারছি না। সেই একই ঘটনা বলি, একই সমস্ত জিনিস বারবার। তুই বোঝার চেষ্টা কর। আমি আমি সত্যি বেরোতে পারছি না। মুখটা হাত দিয়ে আস্তে আস্তে ঢেকে সামান্য ফুঁপিয়ে উঠল অতীন। গাড়িতে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল। বন্ধ করে দিয়ে অভিজ্ঞান এবার বলে উঠল, তোর ব্যাপারটা কি বলতো অতীন? আচ্ছা, তোর তো অনেক ডাক্তারের সাথেই পরিচিতি আছে, তুই কারোর সাথে এই বিষয়টা নিয়ে কনসাল্ট করেছিস? জানতাম তুইও সেই একই কথা বলবি, সবার মতন। তুই 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 বিশ্বাস কর, বিশ্বাস কর অভি, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। এই যে সামনে রাস্তায় তুই দেখবি, এখানেই এখানেই একটা সেই ঘটনা, সেটাই আবার হবে। তুই দেখ, এই 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 রাস্তা ধরেই ঠিক ঠিক ধর ওই 2 কিলোমিটার পরেই একটা বড় হাট পেরোবি। ওটা পেরোনোর ঠিক 1 কিলোমিটারের মধ্যেই দেখবি একজন মাঝবয়সী লোক, এই এই কত হবে 35-40, লাল সাদা একটা হাফ হাতা জামা, নীল প্যান্ট, সঙ্গে বছর 8 একটা ছেলে। ছেলেটার গায়ে সবুজ শার্ট, হ্যাঁ সবুজ শার্ট আর কালো হাফ প্যান্ট। অন্ধকারে তুই হঠাৎ দেখতে পাবি না, আমিও যেমন দেখতে পাইনি। দেখবি ঠিক এই গাড়িটার সামনে চলে আসবে। মানে গাড়ির সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির একদম সামনে, একদম সামনে হঠাৎ করে ঠিক গাড়ির সামনে চলে আসবে। কিন্তু কিন্তু গাড়ি থামাবি না, কিন্তু গাড়ি থামাবি না। কি বলছিস আবোল তাবোল? আমার আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। গাড়ির সামনে চলে আসবে, গাড়ি থামাবো না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস কর, বিশ্বাস কর, দাঁড়ালেই আর রক্ষে নেই, হ্যাঁ একদম রক্ষে নেই। ওরা গাড়িতে উঠে আসবে। ওরা কয়েক মাস আগে ঠিক এই রাস্তায়, ঠিক এই রাস্তাতেই, এখানেই, হ্যাঁ এখানেই অ্যাক্সিডেন্টে মারা যায়, এইখানেই। মনে মনে এবার একটু আতঙ্কিত হয়ে পড়ে অভিজ্ঞান। সে ভাবে, প্রথমত হয় অতীনের মাথা খারাপ হয়ে গেছে, সে ভুলভাল বকছে, অথবা এই সুনসান রাস্তায় নিশ্চয়ই চোর ডাকাতের উৎপাত আছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই রাস্তাটা পেরিয়ে চলে যেতে হবে। থামিস না, থামিস না অভি, চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে যা। ওরা মানুষ না, ওরা মানুষ না। কি? তার মানে ভূত? ও মাই গড! অতীন, তুই ডাক্তারি পড়া, সায়েন্স নিয়ে পড়া একটা ছেলে, তোর মাথায় আজকাল এইসব কি করে ঢুকলো রে? হ্যাঁ, না, যা দেখছি ভগবানের থেকেও ভূত এখন দিনকে দিন পপুলার হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু ঠিক এটাই হবে, এটাই হবে। আমায় আমায় কথা দে, এরকম দেখলে দাঁড়াবি না,
দাঁড়াবি না কিন্তু, শুধু আমার কথা মনে রাখবি, দাঁড়ালেই দাঁড়ালেই ওরা গাড়িতে উঠে আসবে। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হয়ে বস। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তোকে কথা দিচ্ছি, ভূতের বাচ্চা যেই আসুক আমি তাকে চাপা দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? কথা বলতে বলতে আরও খানিকটা এগিয়ে এসেছে তারা। 2 কিলোমিটার বাদে একটা হাট মতো পড়ল। সেখানে প্রচুর লোকের ভিড়, ফলমূল তরিতরকারির বাজার মূলত সেটা। রাস্তার দুদিকে ভ্যান ভর্তি করে শাকসবজি রাখা। প্রায় পুরো রাস্তা জুড়েই হাট বসেছে। গাড়ি যাওয়ার কোনো রাস্তাই নেই। ঢিকঢিক ঢিকঢিক করে খানিকক্ষণ চালানোর পর আবার ফাঁকা রাস্তা শুরু হলো। অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ির স্পিডটা আরও খানিকটা বাড়িয়ে দিল অভিজ্ঞান। 1 কিলোমিটার মতন গিয়েছে সে। পাশ থেকে হঠাৎ অতীন ফিসফিস করে বলে উঠল, এই এই সামনেই সামনেই, আর বড় জোর 200 মিটার বাঁদিকে কলা গাছের সারি পড়বে, হঠাৎ দেখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভূত আর ভূতের বাচ্চা, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, আরও কিছু বলতে যাচ্ছিল অভিজ্ঞান, হঠাৎ থেমে গেল। জোরালো হেডলাইট কুয়াশা ভেদ করে সামনের রাস্তায় গিয়ে পড়েছে। খানিকটা দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা। রাস্তার ধারে দাঁড়িয়ে এক মাঝবয়সী লোক, তার হাত ধরে একটা বছর আটেকের বাচ্চা, একেবারে ঠিক অতীনের বর্ণনা মতো। ওরা ছুটে রাস্তা পেরোতে যাচ্ছে। ব্রেক কষে গাড়ির স্পিড কমিয়ে দিতে যাচ্ছিল সে। অতীন চেঁচিয়ে উঠল, ঠিক এই রকম একটা মুহূর্তে কি হলো ঠিক বুঝতে পারল না অভিজ্ঞান। এবার সে কি করবে? গাড়ি থামাবে নাকি যা বলছে অতীন তাই করা উচিত? শেষমেশ অতীন যা বলল তাই সে করল। গাড়িটা ঝড়ের বেগে ওদের দিকে এগিয়ে এলো। মুখ দুটো এক ঝলকের জন্য অভিজ্ঞানের চোখে পড়ল। মাঝবয়সী লোকটা আর ওই বাচ্চাটা দুজনেই গাড়ির দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল মুহূর্তের জন্য। ওদের চোখের মনি কিন্তু স্বাভাবিক নয়। সে চোখের মনি নীল, অন্ধকারে জ্বলছে। চোখের দৃষ্টিতে একটা ভয়। ধাক্কার কোনো আওয়াজ হলো না তো, চিৎকার শোনা গেল না তো কারো। মনে হলো হঠাৎ একটা জোরালো হাওয়া যেন গাড়ির ওপর দিয়ে চলে গেল। গাড়িটা সামান্য কেঁপে উঠল মাত্র। এই সময় মুখ ঢেকে বসেছিল অতীন। হতবাক হয়ে গেল অভিজ্ঞান। 2 মিনিট বাদে এরপর অভিজ্ঞানই চেঁচিয়ে উঠল, কি করলাম আমি এটা? হ্যাঁ অতীন, অতীন, আমি কি ওদের মেরে ফেললাম? ব্যাকে যাবো একবার? না না, ঠিক করেছিস। চোখগুলো দেখলি না? ওরা কেউ বেঁচে নেই। আমাদের উপায় ছিল না। শোন, এরকম জোরে চালাতে থাক। একটা বাইক দেখবি পেছন থেকে জোরে আসবে, তোর ডান দিক দিয়ে ওভারটেক করে সামনে চলে আসবে। থামবি না কিন্তু, থামবি না, ধাক্কা মেরে চলে যাবি। থামলেই বিপদ। ঠিক তাই হলো। 2-3 মিনিট বাদে একটা বাইক ঝড়ের বেগে ডান দিক দিয়ে সামনে এলো। দুটো লোক, লোকাল লুঙ্গি পরা, গায়ে শার্ট, কারো মাথাতেই হেলমেট নেই কিন্তু। হাত দেখিয়ে এবার এই 2 বন্ধুকে দাঁড়াতে বলল তারা।
হাবভাব খুবই উগ্র, মনে হলো যেন গালাগাল দিচ্ছে। এবার অভিজ্ঞান বুঝল যে অ্যাক্সিডেন্টের ব্যাপারেই হয়তো দাঁড়াতে বলছে। অভিজ্ঞান দাঁড়ালো না, সজোরে গিয়ে ধাক্কা মারলো বাইকে। বাইকটা ছিটকে গিয়ে দূরে পড়ল। সাইড মিররে একবার দেখার চেষ্টা করলো অভিজ্ঞান। বাইকটা রাস্তা থেকে ছিটকে বেরিয়ে পাশের মাঠের মধ্যে গিয়ে পড়েছে। এতক্ষণে অভিজ্ঞান লক্ষ্য করলো অতীন খানিকটা শান্ত হয়েছে। এবার অভিজ্ঞান ওর মুখের দিকে তাকালো। গাড়িতে এসি চালানো সত্ত্বেও ঘামছেও, ঠিক অভিজ্ঞানের মতোই। অতীন বিড়বিড় করে বলে উঠল, দেখলি দেখলি বলেছিলাম না, আমি বলেছিলাম, ঠিক সেই সেই একই দিন ফিরে 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 আসছে, ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে। সে যেখান দিয়েই শুরু করি না কেন, একই দিন ফিরে ফিরে আসে। গাড়িতে এখন এসির আওয়াজটুকু ছাড়া আর কোনো আওয়াজ নেই। অভিজ্ঞানের স্টিয়ারিংয়ে রাখা হাত এখনো কাঁপছে। এইরকম অভিজ্ঞতা যে কোনো মানুষেরই কল্পনার বাইরে। এ কি ওদের চোখের ভুল, নাকি সত্যি সত্যি অভিজ্ঞান এইমাত্র দুটো অ্যাক্সিডেন্ট, নাকি 4 জনকে গুরুতর আহত করে, নাকি মেরে ফেলেই পালিয়ে এলো? চেঁচিয়ে উঠল অভিজ্ঞান। অতীন আর ওই ম্যাট, দুটো অ্যাক্সিডেন্ট, আর আমরা পালিয়ে যাচ্ছি ওদের সাহায্য না করেই। একটু উত্তেজিত হলো না অতীন। আস্তে আস্তে সে বলে উঠল, সেদিন যে কি হলো, তারা ছিল একটা ক্রিটিক্যাল অপারেশনের জন্য আরজিকর হাসপাতালে যাচ্ছিলাম। একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল, আরজিকর হাসপাতালে যাচ্ছিলাম। একটু দেরি হয়ে গেছিল। হাটের ভিড়টা কাটাতেই স্পিডটা বাড়িয়েছি। সামনে ফাঁকা রাস্তা, হেডলাইটের আলোর বাইরে সেদিন রাস্তায় বিশেষ আলো ছিল না, চাঁদটাও বোধহয় মেঘের আড়ালে ছিল আর কি। হঠাৎ দেখলাম একটা ভদ্রলোক তার ছেলেকে নিয়ে ছুটে রাস্তা পার হচ্ছেন। একটু হকচকিয়ে গেছিলাম। সম্বিত ফিরতেই ব্রেক করলাম। পুরো গাড়ি কিন্তু থামলো না। যখন থামলো তখন যা হয়ে গেছে। শরীর দুটো গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছিল দূরে। বুঝলি, ডাক্তার হয়ে কত রোগীকে বাঁচিয়েছি, আর সেই হাতেই একটা ছোট্ট বাচ্চা ছেলে, যার জীবন সবে শুরু হয়েছে, যে তার বাবার হাত ধরে নিশ্চিত রাস্তা পার হতে যাচ্ছে, তাকে মিনিট খানেক একটা বিরতি নিল অতীন। তারপর আবার বলতে শুরু করলো, কেন জানি ধাক্কা মারার পরে মনে হয়েছিল ওরা আর বেঁচে থাকতে পারে না। তবু দাঁড়ানো উচিত ছিল, কিন্তু মন বলল পালাতে। স্পিড বাড়িয়ে চলে যাচ্ছিলাম। খানিক বাদে দেখি একটা বাইক নিয়ে কেউ তাড়া করেছে। নিশ্চয়ই দেখেছিল ঘটনাটা। একটা সময় বাইকটা সামনে চলে এলো, তখনও থামিনি। মতি স্থির ছিল না। ভাবছিলাম কত তাড়াতাড়ি পালানো যায়। ধাক্কা মেরে বাইকটাকে ফেলে দিলাম।
ঠিক যেভাবে তুই ধাক্কা মারলি সেইভাবে, কিন্তু পালাতে পারিনি। আজও ওই দিনটাতেই পড়ে আছি, বারবার সেই অ্যাক্সিডেন্ট, সেই একই লোক। কাঁপা কাঁপা হাতে তখনও অভিজ্ঞান স্টিয়ারিং ধরে আছে, গাড়ি চালিয়ে যাচ্ছে যথাসাধ্য। অতীনের বলা অর্ধেক কথাই তার কানে ঢুকছে না, বোধহয় একটু আস্তে আস্তেই চালাচ্ছিল সে। পেছন থেকে একটা গাড়ি এসে কয়েকবার হর্ন দিয়ে তাকে ওভারটেক করে চলে গেল। হেডলাইটের আলোটা কুয়াশার জাল ভেদ করে সামনে গিয়ে পড়েছে, তাতেই সে দেখল সামনে রাস্তাটা সত্যিই তাই, গাছের তলায় দাঁড়িয়ে আছে আর এক অতীন, ঠিক এই একই পোশাক পরা, হাতে সেই চটের থলি। ঘাড় না ঘুরিয়েই শুনতে পেলাম পাশ থেকে অতীন বলছে, জানিস অভি, আমার গাড়িটা শেষে এই গাছে এসে ধাক্কা মেরেছিল, স্পিড নিয়ন্ত্রণ করতে না পেরে। স্পট ডেড। শিশু থেকে বুড়ো সকলেই আমরা ভূতের গল্প বা অতিপ্রাকৃত গল্প শুনতে ভালোবাসি। কল্পনার জগতে এই পরলৌকিক বিষয় নিয়ে আমরা অনেক কিছুই কল্পনা করতে পারি, কিন্তু বাস্তব জীবনে আমাদের গতি আমাদেরকে অনেক সময় এই কল্পনার জগৎ বা মানবিকতার জগৎ থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যায়। তার জন্য অনেক রকমের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি, সচেতন থাকি, তাহলে হয়তো আমাদের জীবনটাও আরও একটু সুন্দর মধুর হবে এবং সেই সাথে সাথে হয়তো অনেক মানুষের, পথ চলতি মানুষের জীবন বিপন্ন হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি। এটুকুই এই গল্পের মাধ্যমে আমরা জানাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। কথা হবে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব যখন, আগামী রবিবার ঠিক দুপুর 1টায়। চ্যানেল রবিবারের গল্প।